কখনো ভেবেছ ভারতের বুকে লুকিয়ে আছে এক টুকরো ছোট্ট তিব্বত, যেখানে পাহাড় মিশেছে মেঘের সঙ্গে আর পাইন গাছের ফাঁকে ফাঁকে শোনা যায় প্রকৃতির নীরব সুর। হ্যাঁ, এটাই মাইনপট, ছত্তিশগড়ের এক অপূর্ব অচেনা স্বর্গভূমি। এখানে সময় যেন একটু ধীরেই চলে, আর প্রতিটি হাওয়ার দমক বলে দেয় তুমি শহরের কোলাহল থেকে অনেক অনেক দূরে। আজ আমি তোমাদের নিয়ে যাব এই হিডেন হেভেনের প্রত্যেকটি কোণায়, যেখানে রোদে ঝলমল করে পাহাড়চূড়া আর সন্ধেয় মোমবাতির আলোয় জ্বলে ওঠে মনেস্ট্রির প্রার্থনা। চলো শুরু করি আজকের যাত্রা মেইনপটের পথে প্রকৃতির কোলে ওয়ান্ডারার কোয়েলের সাথে। আমাদের এবারের যাত্রাপথ শুরু শালিমার স্টেশন থেকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনের কমপ্লেক্সে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন শালিমার স্টেশনের কমপ্লেক্স। প্রচুর ফাইট করে ফাইনালি এসি ওয়েটিং রুমে একটুখানি এন্ট্রেন্স পেয়েছি। আমাদের সাথে যারা বয়স্ক এবং বাচ্চা ছিল তাদেরকে কোনো মতে ভেতরে ঢুকিয়ে এসছি। আমাদের ফিস সিস্টেমটা ঠিক বলতে পারবো না এখানে কীরকম রেট চার্টটা, কিন্তু এখানে যেটা নিল আমরা 8:20 ট্রেন ধরবো, 6:10 এন্ট্রি দিল আমাদেরকে ওখানে, আর 8:20 ট্রেন। তো সেই হিসাবে আমাদের বলাতে 4 জনার হেড নিল 195 টাকা এসি। তবে এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে এসি ওয়েটিং রুমে যদি ওভারলোডেড হয়ে যায়, মানে যেগুলো সোফা রয়েছে সেই সোফাগুলো যতক্ষণ ভর্তি হচ্ছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু ওভার ক্রাউডেড হয়ে গেলে বা ওভারলোডেড হয়ে গেলে এসি শাটডাউন হয়ে যায় বা আরও অনেক রকমের কমপ্লিকেসি হয়। সেই জন্য ওভারলোডেড ভেতরে ঢুকতে দেওয়া হয় না। যে কটা সিট রয়েছে সেই অনুযায়ী হয়, তবু আজকে প্রচুর ক্রাউডেড রয়েছে অলরেডি। তো সেই জন্য আমি চেষ্টা করব দেখানোর। প্রচুর ক্রাউডেড রয়েছে, বেশ কিছু ট্রেন হয়তো লেট রয়েছে, সেই জন্য আজকে বেশ ক্রাউডেড রয়েছে এবং যার জন্য আমাদের এন্ট্রি পেতে একটু সমস্যা হলো। কিন্তু ফাইনালি বাচ্চাদেরকে আর বয়স্ক মানুষদেরকে বসিয়ে আমরা এবার একটু বাইরে এলাম, কারণ যেহেতু সবাইকে অ্যালাউ করেনি ভেতরে। कौन है ये तुम्हारा भैया? दोस्त है? अच्छा बना लेते हैं? তুমি কি ভাবলে একটু ঠান্ডা পাবে? ঠিক আছে, এরপর যদি একটু ছড়িয়ে দাও না মশলা। প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে এখানে রয়েছে নন এসি, আর সামনে গিয়ে রয়েছে এসি ওয়েটিং রুম। এসি ওয়েটিং রুমে তখন রীতিমতো মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা। অনেক ট্রেনও রিশিডিউলড হয়ে রয়েছে। ওয়েটিং রুম থেকে অবশেষে নিষ্কৃতি হয়েছে। গাড়ি যদিও 8:20-তে, কিন্তু মোটামুটি 7:45-র মধ্যে গাড়ি দিয়ে দিয়েছে এবং এসি ফেসি অন করে সমস্ত কিছু করে গাড়ি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমরা ঝট করে ওখান থেকে ওয়েটিং রুম থেকেও বারবার রিকোয়েস্ট করছিল যাদের গাড়ি এসে গেছে তারা যেন বেরিয়ে আসে, কারণ ওই যে বললাম ওভার ক্রাউডেড বলে। তো সেই জন্য আমরা বেরিয়ে এসে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই যে যার মতো ব্যস্ত, আর আমি ব্যস্ত আমার ক্যামেরা নিয়ে। 8:20-তে টাইম, অলরেডি 8:26 বাজে। দেখা যাক কটায় ফাইনালি ছাড়ে। নির্ধারিত সময়ের 10 মিনিট পরে আমাদের ট্রেন তার গন্তব্যের জন্য যাত্রা শুরু করলো। 8:45 সাঁতরাগাছি ঢুকলাম।
আমাদের ট্রেনটির ওয়েস্ট বেঙ্গলে মাত্র দুটো স্টপেজ রয়েছে। কলকাতার শালিমার থেকে বেরিয়ে প্রথমে সাঁতরাগাছি, তারপরে খড়গপুর জংশনই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন। এরপর ঝাড়খণ্ডের টাটানগর এবং চক্রধরপুর হয়ে উড়িষ্যায় প্রবেশ করবে। সেখানে আমাদের শেষ স্টপেজ ঝারসুগুদা জংশন। 10:05 খড়গপুরে টাইম, এখন 10:46 বাজে। এই খড়গপুর ঢুকছে। মোটামুটি এখানে আমরা বেশ কিছুক্ষণ 40 মিনিট মতো লেট রান করছি। এবার দেখা যাক ফাইনালি কোথায় গিয়ে টাইমিংগুলো আরও বেড়ে যায়, লেট করে কোথায় গিয়ে। তো অফিসিয়ালি এই ট্রেনের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপেজ হচ্ছে খড়গপুর। 4:28 ট্রেন এখন দেখাচ্ছে 7:14 ঢুকবে। প্রচণ্ড ঠান্ডায় বেরোতে পারছি না, কম্বল টম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছি একদম। সারা রাত্রি ভীষণ ঠান্ডা, আমি আর আমার ছেলে থেকে থেকে যেখানে সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে ট্রেনটাকে। সকাল হতে না হতেই দেখলাম পরিষ্কার করার জন্য লোক চলে এলো। সাড়ে 4টের জায়গায় 7:30টায় ঢোকাবে দেখাচ্ছে। আমরা এখন মোটামুটি 6:45 মতো বাজে। তো 3 ঘন্টা ট্রেনটা লেট দিচ্ছে এখনো পর্যন্ত। যতক্ষণ ট্রেনটা রান করছে ভালো, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এত আউটিংয়ে দাঁড় করিয়ে করিয়ে টাইমটাকে লস করাচ্ছে, যার জন্য এতক্ষণ দেরিটা হয়েছে আর কি। তো 3 ঘন্টার ওপর অলরেডি লেট রান করছে। আমার কাছে গন্তব্যের সাথে সাথে পুরো যাত্রাপথটাও ভীষণই গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকেও সেটা শেয়ার না করে পারছি না। অবশেষে 7:30টার সময় আমাদেরকে ঝারসুগুদা স্টেশনে নামিয়ে দিয়ে গাড়ি এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ির মাথায় সমস্ত লাগেজ তুলে দিয়ে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। স্টেশন থেকে একটু দূরে এসে আমরা একটা হোটেল নিয়ে নিলাম। আসলে আমাদের প্ল্যানে এরকম কোনো হোটেল নেওয়ার আগে থাকতে প্ল্যান ছিল না, কিন্তু আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করলেন যেহেতু অনেকটা দূর যেতে হবে, সেই জন্য একটা হোটেলে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে বেরোনোই ভালো। সব দেওয়া রয়েছে, বেসিনটা যথেষ্ট বড়। সব থেকে বড় জিনিস যেটা এর আগে কোনো হোটেলে কিন্তু আমি পাইনি, সেটা হচ্ছে টয়লেটের মধ্যে ফ্যান। 11টা বাজে, আমরা এখান থেকে চেক আউট করে এবার বেরোবো। সাইট সিন করতে করতে আমরা পৌঁছবো হোটেলে। ঘণ্টাখানেক যেতে না যেতেই
চারপাশে ঝুপঝাপ করে দু একটা নাতি উচ্চ পাহাড় দেখা দিল। কিন্তু সেসব দেখা ফেলে সকলে তখন গরমে হাঁসফাঁস করছে। ছত্তিশগড়ের সীমানায় ঢুকতে তখনও অনেক দেরি। কিন্তু গরম কি আর ভ্রমণ পিপাসু মনকে বাঁধতে পারে? সে ছুটে চলে তার আপন আনন্দে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝারসুগুদা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার গ্র্যান্ড ক্যানিয়ন কানহাকুণ্ডে। চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা ছিল প্রথম যে সাইট ভিজিটিংয়ের জন্য, সাইট সিনের জন্য যে জায়গাটা আসার কথা ছিল। গাড়ি দিয়ে আস্তে আস্তে জাস্ট একটাই কথা বললাম, ওয়াও! সাইড, এই যে সাইড দিয়ে যখন আসছিলাম এত অপূর্ব লাগছিল দেখতে, জাস্ট কিছু বলার নেই। শুধু একটাই জিনিস, যে সময়টায় আমরা এসেছি আর সূর্য পুরো মাথার ওপরে গনগন করছে, গরম, এটাই যে একটা মেন সমস্যা। কিন্তু এখানে একটা বেশ ঠান্ডা হালকা হাওয়ার একটা ঝলকানি দিচ্ছে, যার জন্য অতটাও কষ্ট হচ্ছে না। এইখান থেকে এসে সামনের দিকে একটা মাটির রাস্তা আছে, যেটা দিয়ে ভিউ পয়েন্টে যাওয়া যায়। তো আমরা এখন সেই দিকেই হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি মেঠো পথ ধরে। তিনবার ঘোরার পর বুঝতে পারলাম এই আলের পথ দিয়েই যেতে হবে আর কি। দেখা যাক। অবশেষে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টটাতে। নদীতে এখন অনেক জল আর প্রচন্ড স্রোত। প্রচন্ড গরমে আর থাকতে না পেরে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার সময় এখানকার একজন স্থানীয় মানুষের সাথে দেখা হয়ে গেল, যার কাছ থেকে আমরা শুনে নিলাম এখানে আর কি কি দেখার জায়গা আছে। कानाकोड़ लिंग है, उनके बाद बोलते ना कानाकोड़ सामने तो गुम्फा है। अच्छा। उनके बाद कन्हाकुड़ है, उनके बाद सात बखरा है, उसके बाद मीरू घाट है, उसके बाद जावादोर है। ऐसा ऐसा गुम्फा ही यहाँ पर बहुत लोग दूर दूर से आते हैं। अभी मतलब बाहर गया पानी, अभी तो कुछ देखा नहीं देगा आपको। कभी मई जून में आ सकता है, सब देख सकता है। अब जो भी वीडियो करिए, बहुत अच्छा जगह है। কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। প্রায় 20 মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম আইবি রিভার নদীর ধারে। রোদে তো, হ্যাঁ রোদটা তো আছে, কি করবি বল। জানি না কতটা বোঝা যাচ্ছে বা আমার আওয়াজ কতটা শুনতে পাওয়া যাচ্ছে,
কিন্তু আমরা যে নদীটাকে ওখানে দেখে আসলাম সেইটাই এটা আরও একটু এগিয়ে এসে এখানে যে জলের স্রোত অজস্র ধারা এবং প্রচণ্ড স্রোতের মধ্যে দিয়ে এখান থেকে নদীটা প্রবাহিত হচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু জলের আওয়াজেই বোঝা যাচ্ছে। এবং এই যদি এত প্রচণ্ড রোদ না থাকতো তাহলে এই জায়গাটা মানে অপূর্ব সুন্দর লাগতো দেখতে, আর উপভোগটাও অনেক সুন্দর করা যেত। ওই দূরে একটা ছোট্ট ঝর্ণা মতো দেখতে পাওয়া যাচ্ছে যেখান থেকে নদীটা বেরিয়ে আসছে। যদিও দূর থেকে অনেকটা ছোট মতো লাগছে, কিন্তু এর বিস্তৃতিটা অনেকটা বড়। ওই দূরে দেখা যাচ্ছে ঝর্ণাটা। লাঞ্চ করতে চলে এলাম। এখানে একটা ছোট ধাবা মতো রয়েছে। এখানে অ্যাকচুয়ালি সেইভাবে কোনো ওই 5 স্টার হোটেল বা এরকম টাইপের খুব একটা কিছু নেই, তো মোটামুটি এইরকম ধাবা মতো আছে, এই যে রাজা ধাবা। তো এখানে চলে আসলাম। আজকে এখন বাজে হচ্ছে 2:45 মতো বাজে। তো আমরা এখন এখান থেকে লাঞ্চ করে নিয়ে তারপরে আরেকটা স্পট আছে, সেটা ঘুরে হোটেলে ফিরবো। আমরা সেদিন এক একজন এক এক রকমের ফুড আইটেম নিয়েছিলাম। এখানে 1 প্লেট রুই মাছ নিলে 2 পিস পাওয়া যায়। প্রতিটি খাবারই ভীষণই সুস্বাদু ছিল। তবে একটা জিনিস বলতেই হয়, এখানে আমরা 2 দিন চিকেন খেয়েছিলাম। চিকেন রান্নাটা কিন্তু এদের খুব একটা ভালো পাইনি। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের লাস্ট সাইট সিন দেখার জন্য। তার মধ্যে শুরু হলো প্রচন্ড বৃষ্টি। পাহাড়ি এলাকার বৃষ্টি কোথাও হচ্ছে আবার কোথাও থেমে যাচ্ছে। সারাদিনের জার্নির পরে পুরো বিধ্বস্ত অবস্থায় পৌঁছলাম আমাদের আজকের দিনের লাস্ট যে স্পট, সেই স্পটে। এবার আপনাদেরকে সেই ভিউটা একটু দেখাই আগে। সারাদিনের লং জার্নির পর অবশেষে বিকেল প্রায় 5টার পরে এসে পৌঁছলাম রাজপুরি ওয়াটারফলসে। এই হচ্ছে সেই স্পট, জলের ঝাপটা পুরো চোখে মুখে ছিটে আসছে। এই রাজপুরি জলপ্রপাতটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা মূলত ছত্তিশগড়ের যশপুর এবং উত্তরাখণ্ডের পিথোরাগড়ের কাছে অবস্থিত। এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এবং অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের জন্যই এটি পর্যটকদের আকর্ষণ করে থাকে। 60 ফুটেরও বেশি উচ্চতা থেকে শ্বেত শুভ্র জলরাশি প্রচণ্ড শব্দে নিচের দিকে বয়ে আসছে, আর এই শব্দই এর আরেকটি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য, যা সবসময় পর্যটকদের আকর্ষিত করে। রাজপুরি দেখে বেরোতে বেরোতেই চারিদিকে অন্ধকার নেমে এলো। এই অন্ধকার রাতে পাহাড়ের পাকদণ্ডীগুলো পেরোতে পেরোতে মাঝে মাঝে শিহরিত হয়ে উঠছিলাম। ফাইনালি এত ঘন্টার জার্নির পরে এখন বাজে রাত্রির 8টা, আমরা এসে পৌঁছলাম হোটেলে। এবার গিয়ে প্রচুর এক্সহস্টেড আমরা রয়েছি। সারা রাতের ট্রেন জার্নির পর প্রায় 9 ঘন্টা গাড়ির জার্নি, ফলে সেদিন আর কিছু শ্যুট করার মতো কন্ডিশনে ছিলাম না। রাতের ডিনারটা সেরে সোজা ঘুম, কিন্তু একটা ফ্রেশ ঘুম দিয়ে ঝরঝরে শরীরে ভোরবেলা উঠে যা দেখলাম, তাতে শরীরের সাথে মনের ক্লান্তিও এক নিমেষে দূর হয়ে গেল। কিন্তু না, সে গল্প আজ না, সেই গল্প থাকবে এই সিরিজের 2য় পর্বে। তাহলে এই পর্ব কেমন লাগলো ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলো, আর পরের পর্বের নোটিফিকেশনটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাও টিপে রাখো।
আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলো না জানো। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে।